সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন স্থপতি কাজী গোলাম নসির। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি যে আলোচনাটা যেতে চাই সেটা হচ্ছে যে ঢাকা শহরে আপনি আছেন, আমি আছি, আমরা সবাই আছে। আপনি স্থপতি হিসাবে ঢাকাকে যদি পাখির চোখেও দেখতে বলি, কতটা শৃঙ্খল দেখতে পান? পাখির চোখে দেখতে বলছেন? আচ্ছা, মাটির মানুষকে মাঝে মধ্যে তো মাটির মানুষকে পাখির চোখে দেখতে বলছেন, মজার প্রশ্নটা। আমার একদম ব্যক্তিগতভাবে আমি ঢাকাকে দেখি একটা অর্গানিক সিটি হিসাবে। অর্গানিক সিটি হিসাবে এভাবে দেখি ঢাকাটাকে যে আমি আমার মতো নড়াচড়া করার সুযোগ পাই আমি ঢাকাতে। সেই সুযোগের ব্যবহার করতে গিয়ে কখনো আইনের ব্যত্যয় করি, আচ্ছা, কখনো আইন মেনেও নড়াচড়া করি। ঢাকা শহরটাকে আমি একটু আরেকটু ভিন্নভাবে দেখি। আমি একটা সম্ভাবনাময় শহরকে দেখি এই কারণে যে একটা শহর যদি একদম বিধিবদ্ধতার মাঝখান দিয়ে চলাচল করত, তাহলে পরে সেই শহর থেকে অ্যাকসেন্ট হিসাবে নতুন কিছু আমি পেতাম না। তো যার ফলে আমি যখন এইরকম একটা প্রতিদিন যখন আমাকে এরকম একটা শহরের মাঝে চলতে হয়, এবং শহরের মাঝে চলতে হওয়ার সময় যখন আমি এই প্রতিবন্ধকতাটা প্রতিদিনই ফেস করি, তখনই আমাকে অল্টারনেট একটা ওয়ে খোঁজার জন্য চেষ্টা করতে হয়, আমাকে ব্রেন স্ট্রম করতে হয়। আমি আমার অফিস থেকে যখন লালমাটিয়া বাসায় যাই, আমি শাহবাগের রাস্তা ধরি। যখনই দেখা যায় যে শাহবাগের রাস্তায় সময় প্রচুর ক্ষেপণ হয়, আমি একটা অন্য রাস্তা ধরে দেখি যে আমি নিউ মার্কেটের ওই দিক থেকে গেলে যাই কিনা। তার মানে একদম বিধিবদ্ধ একটা জায়গা থেকে প্রতিদিন মুভ না করে, যেহেতু আমি মুভ করতেছি, আমার ব্রেনটাকে আমি স্ট্রং করে। মানে সৃজনশীল এটা আমার ব্যক্তিগত যাত্রী, বহুজনের ডিফার করবে। বহুজন ঢাকাকে দেখে হলো দুর্ভোগের শহর। ঢাকা আপনাকে খুব সৃজনশীল রাখে যে হ্যাঁ, মানে আমাকে চালিত করে, ঢাকা আমাকে ভাবায়। দেখা হতো আপনি যদি প্রতিদিনই শাহবাগ হয়ে লালমাটিয়া যেতেন, আমি একদম মনোটোনাস একটা রাস্তায় একই দৃশ্য দেখে যেতাম। কিন্তু আপনি হয়তো একটু ক্যাম্পাসের ভিতর দিয়ে যাচ্ছেন, আমি ইউনিভার্সিটির ভিতর থেকে যাচ্ছি, আমি একটা অন্য রুট পাচ্ছি। আচ্ছা, আমি কোনোদিন হলো ইউনিভার্সিটির ভিতর থেকে ঢুকে আর্ট কলেজের সামনে থেকে যাচ্ছি, আমি ভিন্ন রুট পাচ্ছি। আমি নিউ মার্কেট থেকে গেলে ভিন্ন রুট পাচ্ছি। আমি সকালে ষাট মসজিদ রোড দিয়ে আসলে পরে ভিন্ন পাচ্ছি। আমার কাছে একটা অ্যানালাইসিস হয়ে যায় যে সকালবেলা ঢাকার কোন অংশটা আসলে একটু ডেন্স, কোন অংশটা হালকা। আবার উল্টাভাবে যদি দেখেন, আপনি গুলশান থেকে যদি মেইন রোড ধরে আপনি সিটি সেন্টারের এইদিকে আসতে চান, সেইখানে যে আপনাকে সময় মানে তেজগাঁর বাম দিক থেকে ঘুরে ঘুরে ভিতর থেকে বনানীর ভিতর থেকে গলি ঘুরে আসেন, আপনি দেখবেন যে 4টা-5টা সিগন্যাল আপনি অফ হয়ে আপনি চলে আসতেছেন। এই যে এক্সপ্লোরটা, এটা যদি বিধিবদ্ধ একটা অবস্থায় থাকতো, মানুষ এই এক্সপ্লোরটা করতো না। এটা হলো একটা। আচ্ছা, সেকেন্ড ওয়ান হলো, এটা হয়তো অনেকে অন্যভাবে নিবে, কিন্তু আমি বলি যে বৃষ্টি হলে ঢাকাতে পানি জমে। হ্যাঁ, আচ্ছা, ঢাকা শহর থেকে যখন পানিগুলো বের হওয়ার নিষ্কাশনের ব্যবস্থাগুলো ছিল, এই নিষ্কাশনের ব্যবস্থা যখন নানান দেশের সাজেশনে আসলো যে খোলা খালের চেয়ে বক্স কালভার্ট ভালো, তখন আমাদের মতোই কেউ কেউ চিন্তা করলো যে হ্যাঁ, বক্স কালভার্ট ভালো, আমি উপর থেকে হাঁটবো, নিচ থেকে পানি যাবে, বিকল্প সড়ক তৈরি হবে। এখন পানি যে শুধু পানি না, পানির সাথে যে ময়লা আসে, ময়লাগুলো যে একটা জায়গায় জমলে পরে যে পানির প্রবাহ বাধা পায়, এই সমস্যাটা তো এখন আমরা টের পেয়ে গেছি। তখন ভাবা হয়নি। তার মানে থেকে আমি শিখলাম, ঢাকা আমাকে শেখালো। তৃতীয়ত হলো যে ঢাকা শহরে যখন প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন হওয়া শুরু করলো, সব লোক ঢাকামুখী হওয়া শুরু করলো, ঢাকার যে জমি, দেখা গেল যে জমির যে দাম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তখন তার অল্টারনেট ভাবনা শুরু হলো। অল্টারনেট ভাবনা কি? যে তাহলে ঢাকা শহরের প্রতিটা বাড়িতে যে পরিমাণ সবুজ আছে, এই পরিমাণ সবুজ রেখে এই এক ফ্যামিলি বা দুই ফ্যামিলির সংস্থান করা যাবে না, ফ্যামিলি বাড়াতে হবে। তাহলে সবুজ রেখে যেভাবে ফ্যামিলি বাড়ানো যায়, উপর দিকে ওঠো। এখন যে কোনো একটা জায়গায় যখন নতুন আমি পদক্ষেপ ফেলি, কিছু না কিছু বাধা তো হবেই। ওই বাধার ভেতর থেকেই তো বের হয়ে আসতে হবে। দুই ধরনের লোক আছে জগতে, এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ। একদল হলো যে বদ্ধ রুমের ভিতরে বসে তাত্ত্বিক আলোচনা করতে খুব ভালোবাসেন, আর একদল লোক হলো রাস্তায় দাঁড়িয়ে প্রবলেমটা সলভ করতে ভালোবাসেন। যিনি রাস্তায় দাঁড়িয়ে প্রবলেম সলভ করেন, উনি প্রবলেম যেভাবে উপলব্ধি করেন, আমি তাত্ত্বিক হিসাবে ঘরে বসে যতই থিওরি দেই না কেন, প্রবলেমটা আমি ওইভাবে, মানে জল জটে থেকে যদি আমি জল নিষ্কাশন করতে পারি, জলাবদ্ধতা নিষ্কাশন করতে পারি, জল জটে থেকে কিন্তু
পানি যদি না জমতো আমি বুঝতাম কিভাবে যে কোন জায়গার পানি কোথায় নিষ্কাশন করতে হবে। এটা এটা আমার 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 একদম ব্যক্তিগত চিন্তা, যার ফলে এই যে ঢাকার দুইজন মেয়র, দুই পিতা, আমাদের নগর পিতা কাজ করে যাচ্ছেন প্রতিদিন, আমরাই অনেক সময় তাদেরকে কটু কথা বলতেছি যে পানি এখনো সরতেছে না। অ্যানালাইসিস তো হচ্ছে, হয়তো এই বর্ষাতে আপনি দেখতেছেন পানিটা আছে, আগামী বর্ষায় তো দেখবেন না। কারণ এতদিন কাগজে কলমে চিন্তা করতাম যে এই মগবাজারের পানি এইখানে নিতে হবে, এই জায়গার পানি এইখানে নিতে হবে। এখন আমি প্র্যাকটিক্যালি দেখতেছি যে ওই জায়গার পানি এখানে নেওয়ার সুযোগ নাই, তাহলে আরেকটু দূরে নিতে হবে। ছোট্ট দুটো উদাহরণ দিই। একটা উদাহরণ হলো সচিবালয়ের ভিতরে পানি জমতো, হ্যাঁ, এবং আমাদের অফিস করতে খুব কষ্ট হতো। সচিবালয়ের ঠিক পাশেই ওসমানী উদ্যান, তার ভিতরে একটা শুকনা পুকুর আছে। যেই দিন সিদ্ধান্ত নিলাম আমরা যে সচিবালয়ের পানি একটা আন্ডারগ্রাউন্ড ড্রেন দিয়ে শুকনা পুকুরে ফেলা সম্ভব, এবং সেটা বাস্তবায়ন করা হলো, তারপর থেকে সচিবালয় পানি মানে ওসমানী উদ্যানে চলে যাচ্ছে, ওসমানী উদ্যানের ওই শুকনা পুকুরে চলে যাই হোক, আমি যাচ্ছে। একটু বিরতিতে যেতে হচ্ছে। এসে আপনার কাছে জানতে চাবো, আমি যে প্রশ্নটা প্রথমেই করেছিলাম জি। যে উপর থেকে এই শহরের যে আপনি আচ্ছা। ওই আলোচনায় গিয়েছিলেন আচ্ছা। যে আমি সবুজকে না রেখে আচ্ছা, okay. সবুজকে না রেখে অনেককে ঢাকা শহরে জায়গা দিব, যার কারণে বহুতলে গেলাম, সেইটা খুব পরিকল্পিতভাবে হয়নি। যে কারণে আপনি যদি উপর থেকে দেখেন তখন ঢাকাকে কতটা আপনি দৃষ্টিনন্দন ভাবে আচ্ছা, দেখেন, ঢাকাকে পাখির চোখে দেখা, বা উপর থেকে দেখা। উপর থেকে দেখা। ঢাকাকে তো তিন ভাবে দেখি আসলে। আচ্ছা। একটা হলো যে আমরা দৈনন্দিন জীবনে হাঁটা পথে দেখি, যারা আকাশচারী তারা দৈনন্দিন আকাশ থেকে দেখে, যারা চপারের পাইলট অথবা বিমানের পাইলট। আর এক দল ঢাকাকে দেখে স্বপ্নের চোখে। তা এখন উপর থেকে যদি দেখেন, মাঝে মাঝে আমি দেখেছি, সবসময় যে দেখি তা না, মাঝে মাঝে দেখা হয়েছে, সেখানে আমার কাছে মনে হয়েছে যে টোটালিটিতে আপনি যদি দেখেন, আপনি উপর থেকে দেখলে ব্যক্তিটা বাড়ে তো। ঢাকা শেষ হয় নাই, এখনো যথেষ্ট সম্ভাবনা আছে। আচ্ছা। একটা অন্য উদাহরণ দিই, সেটা হয়তো অনেকের সাথে বনবে না। যখন ডেভেলপাররা কাজ করতো না, আমরা যখন হাউস বিল্ডিং এর লোন নিয়ে একটা বাড়ি করতাম, একটা বাড়ি একতলা বা দোতলা, 8টা-10টা কলাম উঠে থাকতো, রডগুলো বের হয়ে থাকতো। আমার বাবা বাড়িটা তৈরি করেছেন, ছেলে যদি কোনোদিন করতে পারে আরো 2টা ফ্লোর, তাহলে পরে বাবা পারেন না শেষ করতে, চাকরি নিয়ে, তাই তো। ডেভেলপার আসার ফলে এখানে একটা কিন্তু চেঞ্জ হলো যে আপনি এখন ঢাকা শহরে কোনো বাড়ির ছাদের উপরে অসম্পূর্ণ নির্মাণ হয় নাই, এরকম 5টা, 8টা, 10টা কলাম দাঁড়িয়ে থাকতে দেখবেন না, কতগুলো রড দাঁড়িয়ে থাকতে দেখবেন না। স্কাইলাইনটা চেঞ্জ হয়েছে। আপনি এখন উপর থেকে যদি আমরা এরকম করে দেখি, আগে যে দৃশ্যটা আমি নিচে দেখতাম, দৃশ্যটা চেঞ্জ, একটা কমপ্লিট ভাব এসছে, বদলে গেছে। কনসেন্ট্রেশন হয়েছে জনগণের আধিক্যের জন্য, সেটা ঠিক। এই কনসেন্ট্রেশন তো ওয়ার্ল্ডের সকল সিটিতে আছে। আচ্ছা। সকল সিটিতে যদি আমরা উপর থেকে দেখি, তাহলে দেখব সবুজ এবং যে বনায়ন সেটার যে জোন, আর যেই জোনে ডেভেলপমেন্ট কনসেন্ট্রেশন, সেই জোনে সবুজের আধিক্য একটু কম, এখন তুলনামূলকভাবে কম। অনেক জায়গায় টোকিও সিটিতে যখন আপনি দেখবেন, হাঁটবেন বা উপর থেকে দেখবেন, একটা জোনকে দেখবেন যে আপনি টোটাল গ্রিন, আর একটা জোনকে দেখবেন একদম পিওর কংক্রিট। এই জায়গাটাতেই আসলে বাংলাদেশ সরকার হাত দিয়েছিল। ইমারত নির্মাণ বিধিমালার একটা পরিবর্তন এসেছিল। সেই পরিবর্তনটা কি, যে আপনার জমি ভেদে আপনি ফুটপ্রিন্ট বাড়াবেন এবং বাকি অংশ সবুজের জন্য রাখবেন। এখন যে কোনো সময় যখন একটা বিধিমালা পরিবর্তন হয়, পরিবর্তন হওয়ার পরে আমরা যারা পেশাজীবীরা কাজ করি এবং যারা এ থেকে বেনিফিট পান, মাঝে মাঝে তারা ব্যত্যয় করেন। আচ্ছা। যার ফলে আপনি অ্যানালাইসিস করে যদি দেখেন যে বিধিমালাকে একদম যথাযথ অনুসরণ করে যে ঘরবাড়িগুলো হয়েছে, সেই ঘরবাড়িগুলোর টোটাল পরিবেশটা টোটালি ডিফারেন্ট। আমি ডে লাইটে কাজ করতে পারি, আমি আমার বাচ্চার খেলার জায়গা পাই, আমি সকালবেলা চাইলে পরে একটু উঠান পাই, সেখানে আমি শিশির ভেজা ঘাসে পা দিতে পারি, আমি ছাদের উপরে একটা বাগান পাই, সেই বাগানে গিয়ে আমি ফল ছিঁড়ে খেতে পারি। আর যারা আমরা একটু ব্যত্যয় করছি, তারা ওইটার ভিতরে একটু দুষ্টামি করতে চেয়েছি। দুষ্টামির অংশটা বাদ দিলাম, দুষ্টামি বেশি দিন বাংলাদেশে থাকবে না। মানুষ সচেতন হচ্ছে। যে দুষ্টামিটা হয়ে গিয়েছে সেই দুষ্টামিটা একদম কম না, একটু বেশি। যে দুষ্টামিটা হয়ে গেছে সেই দুষ্টামি কম না, কিন্তু আমি একটা কথা বলি, সেটা হলো ক্রেডিট গোস টু মিডিয়া পিপল। কারণ একটা সময়ে আমি বরিশালে বসবাস করতাম, আমি ঢাকা থেকে নিউজ পেপার পেতাম পরের দিন, আর আমি এখন প্রিন্ট হওয়ার আগে আমি আমার কম্পিউটারে বা ট্যাবে আমি দেখে যাচ্ছি যে কোনগুলো যাচ্ছে। তার মানে প্রতিনিয়ত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া ঢাকার লোককে অ্যাওয়্যার করতেছে, সচেতন করতেছে। আপনি ইমারত বিধিমালা বলেন, শেষ করে জলাশয় আইনও ছিল। ইমারত নির্মাণ বিধিমালার সাথে জলাশয় আইন ছিল, জলাশয় আইন এখনো আছে। জলাশয় আইন
সর্বান্তকরণে মানার আমরা চেষ্টা করি পেশাজীবীরা। যাদেরকে দোষ দিতে চাইবেন তারাও মানে। আচ্ছা, কিন্তু সমস্যাটা হলো যে জলাশয়ের ক্ষেত্রে আইনগতভাবে বলা আছে যে জলাশয় সিএস দাগে জলাশয় আছে কিনা, সিটি জরিপে আছে কিনা। কোনো কোনো সময় সিএস দাগের জলাশয়গুলো কালক্রমে ভর্তি হতে হতে সিটি জরিপে এসে সর্বশেষ নকশাতে আসে নাই, যার ফলে সর্বশেষ নকশা যখন কেউ অনুসরণ করতে যায় তখন ওই পুরনো রেফারেন্সটা খুঁজে না, যার ফলে ওই জলাশয়টা হারায়। কিন্তু এই যে জলাশয়গুলো ছিল সেগুলোকে বন্ধ করার জন্য আমাদের কি অবস্থা হয়েছে, এই ধারণাটা এবং এই কতখানি ক্ষতি হয় এই বোর্ডটা এখনকার লোকের ভিতরে ঢুকছে, যার ফলে আপনি কোনো একটা জায়গায় জলাশয় নিয়ে যদি কেউ ভরাটের চিন্তা করে সাথে সাথে দেখবেন যে আপনাদের কাছে খবর আসে যে আপনারা আসেন আমাদের একটু হেল্প করেন। তো আইন যেটা আছে সেটা ঠিক আছে। ততদিন আমরা আমাদের খালগুলোকে হারিয়ে ফেলেছি। আমাদের খালগুলোকে হারিয়ে ফেলেছি, আমাদের খালগুলো আবার আসবে। হাতির ঝিল তার প্রকৃষ্ট উদাহরণ। ওটা তো ছিল মানে একটা এই মাদানী বিল বা ওই না, হাতির ঝিল যেটা আপনি দেখেন, হাতির ঝিল যেটা এসছে বাঁশের 3 তলা 4 তলা বাড়ি ছিল, বাঁশের বাড়ি পড়ে গিয়ে লোকজন মারা গিয়েছে, সেটার তদন্ত হয়েছে সেই হাতির ঝিল এলাকায়, সেটা হাতির ঝিল এলাকা চেঞ্জ হয়েছে, খাল এসছে। এটা তো এসছে একটা বোধোদয় থেকে। বাকি যে খাল আছে সেই খালগুলো হাতির ঝিলে তো একটা চিহ্ন ছিল, ওগুলো তো চিহ্নও নাই। আসবে এখন এক জায়গায় আসবে বহুতল না না আসবে 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 কেন আমি বলি, আসবে কেন আমি বলি, সেটা হলো যে একটা সময়ে অনেকের সাজেশনে খালগুলো ড্রেন হওয়া শুরু করেছিল, একটা পাকা ড্রেন, কোথাও এসেছিল বক্স কালভার্ট। এখন কিন্তু নতুন করে একটা আন্দোলন শুরু হয়েছে যে খালের যে অংশটা আছে খালের অংশটা খালের মতো থাকতে দাও, খালের পাড়েই আমরা আমাদের বসত করি। একটা ছোট্ট উদাহরণ আছে যে কোরিয়ান একটা সিটিতে আপনারা সবাই জানেন যে একটা খালকে বন্ধ করে একটা ফ্লাইওভার করা হয়েছিল। যিনি ফ্লাইওভারটা তৈরি করেছিলেন উনি একজন প্রকৌশলী, উনি ওই কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন। উনি যখন ওখান থেকে মেয়র হলেন শহরের, তখন উনি দেখলেন যে এই ফ্লাইওভারের চেয়ে খালটাই ভালো ছিল, ফ্লাইওভারটাকে ভাঙলেন, খালটাকে আবার পুনর্বাসন করলেন। ওই খালটা এখন ওই শহরের সবচেয়ে আনন্দদায়ক পাবলিক প্লেস। ওই খালের ভিতর থেকে পানি প্রবাহিত হচ্ছে এবং খালের পাশে জনগণ যাচ্ছে। আপনি নিজের একটা বোধোদয় একটা বিষয়ে চলে গিয়েছেন, সেটা ফ্লাইওভার। আমাদের এখানে শহরে তো ফ্লাইওভারও তো হচ্ছে, একের পর এক হচ্ছে। সে ফ্লাইওভার গুলো কতটা পরিকল্পিত ভাবে স্থাপত্য ফ্লাইওভারের দুটো দিক, আমি আপনার কাছ থেকে কথাটা নিয়ে নিলাম। ফ্লাইওভারের দুটো দিক এই জন্য বললাম যে একটা তো হলো ব্যবহারিক দিক, আর একটা হলো এটার দেখার দিক, নান্দনিকতা। নান্দনিকতার অংশটা নিয়ে আমরা কথা বলি। ব্যবহার দিকের যে কথাটা বলতে যাই সেখানে হলো যারা ব্যবহার করেন তাদের কাছ থেকে একটা ডাটা দরকার, আর যারা ব্যবহারকারীদের জন্য ডিজাইন করেন তাদের ফিডব্যাকটা দরকার। কিন্তু একটু আগে যে বলছিলেন যে উপর থেকে দেখা, ফ্লাইওভার কিন্তু ঢাকাকে আমাকে উপর থেকে দেখায়, এটা একটা মজার দিক। ফ্লাইওভারের সবগুলো ফ্লাইওভারই কিন্তু ফ্লাইওভার না, কোন কোন ফ্লাইওভার একটু ওভারপাস, মহাখালীরটা বলবো। কিন্তু আপনি যখন উত্তরা থেকে গিয়ে পূর্বাচলে নেমে যাচ্ছেন, এই ফ্লাইওভারটা যে পরিমাণ আপনাকে সময় সাশ্রয় করতেছে, অথবা আপনি মিরপুরে নিয়ে চলে যাচ্ছেন, এটা যে পরিমাণ সময় সাশ্রয় করতেছে, এটা মিরপুরবাসী বা পূর্বাচলবাসী এটার রেজাল্ট পাচ্ছে, সুবিধা পাচ্ছে। আর আমি মহাখালীর উপরটাকে শুধু রেলগেটটাকে পার করার জন্য যেটা করেছি, সেটা এসে আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে যানজটের আধিক্যটা বাড়িয়ে দিয়েছে। তো এই যে একটা ভুল এবং একটা ভুল না, এই দুটো জায়গা থেকে বোধহয় পরবর্তীতে যখন আমরা কাজ করতে যাব তখন হয়তো বা এই আপনি যখন কাজ করতে যাচ্ছেন, এই যে মগবাজারের কথাই যদি বলি, আপনি সেই এফবিসির সামনে নামিয়ে দিচ্ছেন, এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমি আপনাকে আসলে কোনো উত্তর দিব না, কারণ এই ফ্লাইওভারের ডিজাইন যারা করেছে সরাসরি এর সাথে তো আর্কিটেক্ট জড়িত না, এটা আসলে জড়িত হলো যারা এই ধরনের নগর পরিবহন পরিকল্পনার সাথে সম্পৃক্ত। তো যারাই এই ডিজাইনটা করেছেন তাদেরকে প্রশ্ন করলে বোধহয় তারা উত্তরটা দিতেন যে আসলে কেন করেছেন, অথবা শেষ হওয়ার পরে যে কোনো ফ্লাইওভারের ঢোকার পথ এবং নামার পথ, উপরটা তো আমি আছি, ঢোকার পথ আর নামার পথ দুটো জায়গায় একটা ক্যাচমেন্ট এরিয়া দরকার আসলে, যে কোথা থেকে কি আসতেছে, কতগুলো আসতেছে। যারা ডিজাইনটা করেছেন নিশ্চয়ই চিন্তাটা করেছেন, আমি মনে করি চিন্তাটা করেছেন, কারণ মহাখালী ওভারপাসটা দেখার পরে
তারপরে দ্বিতীয় ভুল হওয়ার কথা না। মাঝখানে একটা ভুল ছিল, সেটা হচ্ছে আমি যদি বলি তেজগাঁ থেকে যেটা ওই যে র্যাঙ্কসের কাছ দিয়ে যেটা আসলো, এসে কিন্তু সে আবার নেমে গেল হচ্ছে বিজয় সরণি পার করে দিলে কি সমস্যা ছিল? এটাও বিজয় সরণি পার হয়ে যেতে পারতো, অথবা ফ্লাইওভার ওভারপাস যেটা এসছে ওটা পার হয়ে এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পার হয়ে ক্রস হয়ে নেমে যেত। এখন ওটা চন্দ্রিমা পার হয়ে যেত, পার হয়ে যেতে পারতো। এই বাজেটগুলো যখন করা হয় তখন হয়তোবা একটু সীমাবদ্ধতা থাকে বাজেটের, হয়তোবা এমন হতে পারে যে পরবর্তীতে দেখবেন যে নতুন স্কিমের সাথে এটা কানেক্ট হয়ে গিয়েছে। এটা তো শেষের দিকে, মানে মগবাজারের এটা তো শেষের দিকে, পরবর্তীটা দেখতেও পারেন যে আবার ভাঙা। আচ্ছা, ওটার সাথে আরেকটা বিষয় বলি, হচ্ছে যে আমার চেয়ে আপনি নিশ্চয়ই দেশের বাইরের অনেক ফ্লাইওভার আমার চেয়ে অনেক বেশি দেখেছেন, সেটা বিষয় না, কিন্তু এই যে রাস্তার মাঝখান দিয়ে ফ্লাইওভার করতে যে আমি রাস্তাকে নষ্ট করছি কিনা। রাস্তাটা হলো তো সরকারি, জনগণের। আমি রাস্তার মাঝখান থেকে না করে আরেকজনের কাছ থেকে করলে পরে তো জমি অ্যাকোয়ার করতে হতো। আমি যদি রাস্তা মানে জমি অ্যাকোয়ার করতে হতো, এক পাশ দিয়ে যদি করতাম, আমি যদি রাস্তার একটা পাশ দিয়ে করতাম, ফ্লাইওভারের একটা খারাপ দিক আছে, এটা আমার একদম ব্যক্তিগত মত। জি, অনেকে হয়তো একত্রিত নাও হতে পারেন। ফ্লাইওভার যখন আমি করি তখন আমি তো একটা রাস্তার উপরে আরেকটা রাস্তা করছি, তাই না? উপরের অংশটা আলোকিত, নিচেরটা কিন্তু ডার্ক জোন, অন্ধকার। অন্ধকার। ডার্ক জোন মানেই হইলো যে ডার্ক জোনেই দুষ্ট লোকদের আখড়া থাকে। এই জায়গাটাতে আসলে টেক কেয়ার করতে হবে। ফ্লাইওভারগুলো আমি উপরে উঠে গেলাম, এটা নিচের অবস্থাটা কি আসতেছে সেই জায়গাটা টেক কেয়ার করা দরকার। ডার্ক জোনটা যেন ডার্ক না থাকে, এটা হলো একটা। আর একটা হলো রাস্তার এক পাশে করলে কি হতো আর এক পাশে করলে কি হতো। এক পাশে করলে পুরো রাস্তাটা ঢেকে যেত, মাঝখানে করলে দুটো রাস্তা থেকে অংশ নিচ্ছে। আর একটা হলো যে লোকের কাছ থেকে যদি জমি নিতাম কি হতো, অ্যাকোয়ার করতে হতো না। ওই যে মাঝখানটা একটু বলি আমি, মাঝখানে তো মানে আপনি তো জানেন যে আমাদের সার্ভিস লাইনগুলো সেগুলো তো মাঝখান দিয়ে গিয়েছে সকল রাস্তা, সেই জন্যই কিন্তু সেই জন্যই কিন্তু মগবাজারটা যদি আমরা বলি যে বিভিন্ন সময় মানে সময় ক্ষেপণ হচ্ছে। এটা আমরা যখন একটা পরিকল্পনা করি, পরিকল্পনা করার সময় যেই কাহিনীটা হয় সেটা হলো যে একটা প্রজেক্ট নিয়ে, এটা আমার কথা বলি, এটা অন্যকে আমি সম্পৃক্ত করছি না, যে আমি যদি আমার একটা, আমি তো ভবনের নকশার সাথে সম্পৃক্ত, আমি যখন একটা ভবনের নকশার জন্য দায়িত্বপ্রাপ্ত হওয়ার সাথে সাথেই আমি টেবিলে কাজে বসতে পারি না। ওই ভবনটা নিয়ে আমাকে ভাবাই, আমার এখানকার ক্লাইমেট, জনগণের সাথে ভবনের সম্পৃক্ততা, ব্যবহারগত দিক, তারপরে আমি এর আনুষঙ্গিক ফোর্স ভবনের জন্য কি কাজ করবে, তারপরে কিন্তু আমি দাগ দেই। এবং দাগ দেওয়ার পরে আমার প্ল্যানিং এ যে সময়টা যায়, কনস্ট্রাকশনের সময় হওয়া উচিত তার চেয়ে কম। আমার যদি একটা প্রজেক্ট 4 বছর হয়, 2 বছর পার হওয়া উচিত প্ল্যানিং এ, তাহলে বাকি 2 বছরে কনস্ট্রাকশন শেষ হবে। কোনো একটা জায়গায় আমার কাছে মনে হইতেছে যে আপনি মেট্রো রেল বলতেছেন, ফ্লাইওভার বলতেছেন, রোড বলতেছেন, আন্ডারগ্রাউন্ড ওয়াসার কানেকশন বলতেছেন, তিতাসের কানেকশন বলতেছেন, কোনো একটা জায়গায় ইন্টিগ্রেটেড একটা মাস্টার প্ল্যান থাকা দরকার। সেটা নাই, যেই জায়গাটাতে আমি আছে কিনা আমি দেখি নাই, আমি যদি টাচ করি, আমার একটা বাটন যদি কম্পিউটারে টাচ করি, আমি যেন দেখতে পাই যে এই জায়গা থেকে এই জিনিসগুলো গেছে, সুতরাং আমাকে চিন্তা করতে হলে এই জায়গাটা বাদ দিয়ে করতে হবে। হয়তোবা কোঅর্ডিনেশন হয়েছে, না হওয়ার কথা না, কিন্তু কোঅর্ডিনেশন হতে গেলে যদি আগের একটা স্থাপনা থাকে আর আমাদের চিন্তাটা যদি একটু সুদূর প্রসারী না করি, তাহলে পরে আমি এখন যে ফ্যাসিলিটিস গুলো দিয়ে যাচ্ছি, 5 বছর পরে নতুন আরেকটা ফ্যাসিলিটিস আসলে পরে এটাতে সমস্যা হতে পারে। মগবাজারে হয়তোবা সেই সমস্যা হচ্ছে, কিন্তু এটা হয়তো আমি একটু অন্যদিকে যেতে চাই। সেটা হচ্ছে যে আমরা একসময় বলতাম আমাদের অনেক আবাসিক এলাকা আছে, ধানমন্ডি, উত্তরা, মডেল টাউন, অনেক সেই আবাসিক এলাকাগুলো চলে গেল। আমাদের এখানে আবাসিক এলাকা কি আছে? পিওর আবাসিক এলাকা যেটা ছিল গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িধারা, উত্তরা, আবাসিক এলাকা বলতে আপনি যেখানে থাকেন আমি যতটুকু জানি সেটা তো আবাসিক এলাকা ছিল, নাই এখন। ধানমন্ডি যখন করা হয়েছিল, ধানমন্ডির যে জনবসতি চিন্তা করা হয়েছিল, সেই জনবসতি অনুযায়ী ধানমন্ডিতে যে স্কুল অথবা ধানমন্ডিকে ক্যাটার করার জন্য যে হসপিটাল, সেটা হওয়ার কথা ছিল 7 মসজিদ রোডের উল্টো পাশে, যেটা এখন আমরা পশ্চিম ধানমন্ডি বলি, ওই জিগাতলা যেটা বলি, এইটা ধানমন্ডির একটা অংশ ছিল। আচ্ছা, এই পাশের অংশ শেষ হওয়ার পর ওই পাশের অংশ হয়নি। ওই পাশের অংশ যদি হতো, পুরনো নকশা ঘাটলে দেখবেন যে ওইটা যদি ওই পাশের অংশ হতো, তাহলে ধানমন্ডির যে আবাসিক এলাকার যে এটা আমেজটা ঠিক থাকতো। স্থপতি হিসেবে আপনাকে একদম ব্যক্তিগতভাবে না, একদম সার্বিকভাবে বলতে চাই যে এই যে আমাদের অলিগলির মধ্যেও যে বহুতল ভবনগুলো হচ্ছে, বিভিন্ন রকম হচ্ছে ফার যেটা আছে সেগুলি করে, যে নকশাগুলি কারা করছেন? নকশা তো আপনারাই করছেন, মানে 6 ফিট, 10 ফিট, 8 ফিট রাস্তার মধ্যেও ফাটটা না রেখে বহুতল ভবন হয়ে যাচ্ছে, সেগুলো তো স্থপতির এই নকশাগুলো করছেন।
হ্যাঁ, স্থপতিরা নকশা করছেন এবং স্থপতিরা আইনের ব্যত্যয় করে করছেন না। আমি একটু ছোট্ট বলি যে বাংলাদেশ সরকারের প্রচলিত যে আইন আছে, আগের আইন এবং পরের আইন, সকল আইনই আছে যে আপনি যখন বাড়ি বানাতে যাবেন তখন আপনার রাস্তা থেকে 5 ফিট দূরে বাড়ি নির্মাণ করতে হবে, অথবা রাস্তার সেন্টার থেকে 1.5 মিটার, রাস্তার সেন্টার থেকে 4.5 মিটার বা 15 ফিট দূরে করতে হবে। পূর্বের যে বাড়িগুলো হতো, আপনি 10 ফিট বা 12 ফিট রাস্তার পাশে বাড়িগুলো দেখেছেন, সেগুলো 12 ফিট রাস্তা হলে 6 ফিট রাস্তার সেন্টার, 9 ফিট দূরে বাড়ি হওয়ার কথা। চেক করলে দেখবেন 9 ফিট দূরেই কলাম আছে। তারপরে সে একটু একটু করে বেড়ে আসছে, যার ফলে 6 ফিট রাস্তা যেটা 20 ফিট হওয়ার কথা ছিল, 20 ফিট রাস্তাটা রাজুক করতে পারে নাই। রাজুকের যে ডিটেল এরিয়া প্ল্যান আছে, ডিটেল এরিয়া প্ল্যানে রাস্তাগুলোর প্রশস্ততা বলা আছে, এবং সেই প্রশস্ততা অনুযায়ী কিন্তু আমাদের বাড়িঘর করার কথা। আমরা যদি এই রাস্তাটাকে, এই ভবনের নিচের রাস্তাটাকেই আমরা চেক করি, আমরা দেখব যে ভবনগুলো কিন্তু সরে আসছে। তার মানে এখন যতটুকুই রাস্তা আছে, রাস্তা কিন্তু তার চাইতে মাস্টার প্ল্যানে রাস্তাটা বড়। এফএআর ধরে আমরা যখন নকশা করতেছি, এফএআরে আমরা দেখতেছি যে ডিটেল এরিয়া প্ল্যানে একটা রাস্তা কতখানি প্রশস্ত হওয়ার কথা বলা আছে। যতখানি প্রশস্ত হওয়ার কথা ততখানি প্রশস্ততা রাস্তা হবে। আগের নিয়ম অনুযায়ী ছিল যে এই জমিটা সরকার যদি নিয়ে নিত, ওই ব্যক্তির কাছ থেকে সরকারের টাকা দিতে হতো। নতুন নিয়মে সরকার এটা কম্পেনসেট করেছে তাকে স্কোয়ার ফিট দিয়ে। তার মানে ফারের উপকারিতা যেটা, সেটা হলো যে সরকার একটা বিনে পয়সায় জমি পাচ্ছে রাস্তা বড় করার জন্য। আমি জমির মালিক হয়ে আমি ওইটা ছেড়ে দিচ্ছি, কারণ আমি কম্পেনসেট করছি, আমাকে সরকার দেখছি, আমি ফ্লোর এরিয়াটা বাড়ছে। আপনি এখন যেটা দেখতেছেন 10 ফিট 12 ফিট রাস্তার পাশে দোতলা বিল্ডিং না হয় 6 তলা 7 তলা 8 তলা হয়েছে। ইন কোর্স অফ টাইম আপনি দেখবেন যে রাস্তাটা যখন পুরোপুরি বড় হয়ে যাবে, ওর সামনের রাস্তাটা 25 ফিট বা 30 ফিট ছিল 30 ফিটই আসবে। আর সেকেন্ড অংশ যেটা, সেটা হলো যে এফএআর আমার উত্তরসূরিদেরকে একটুখানি সবুজ নিয়ে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। আমার যে বাচ্চাটা একদম 100% কংক্রিটের জঙ্গলে থাকতো, এই এফএআর এর ফলে সে 50%, 40%, 30%, একদম লেটেস্ট 20% হলে পরও সে একটুখানি গ্রিন এরিয়া, খোলা জায়গা পাবে, যেই জায়গাটাতে সে একটু দাঁড়াতে পারতেছে। মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে কিন্তু একটা ডিক্লারেশন আছে যে সকল বাড়িতে একটা গাছ লাগানোর। ইমারত নির্মাণ বিধিমালার একটা পরিবর্তন 2015-তে হয়ে যাবে হয়তো। সেখানে বেসিক্যালি 3টা জায়গা পাবেন যে জমির প্রকারভেদে ওই জমিতে কতটুকু জায়গা রাখতে হবে বৃক্ষরোপণের জন্য, এবং এই বৃক্ষরোপণ যা করার পরে এটাকে যদি কাটতে হয়, তাহলে পরে একটা পূর্ব অনুমতি নিয়ে গাছটা কাটতে হবে। গাছটা যদি কাটতে হয়, গাছটা যদি কাটতে হয় পূর্ব অনুমতি নিয়ে গাছটা কাটতে হবে। অনুমতিবিহীন আপনি গাছ কাটতে পারবেন না। এবং 3 কাঠা, 5 কাঠা, 10 কাঠা, 20 কাঠা জমির প্রকারভেদে কি ধরনের গাছ বা কত উচ্চতার গাছ লাগাতে হবে, এটা একটা ম্যান্ডেটরি বিধিমালার ভিতরে, নতুন যে বিধিমালা সংশোধন সেখানে সেটা আছে। আমার প্রায় শেষের দিকে আমাদের আলোচনা, সেই জায়গায় একটু বলি যে এই যে একদম যেটা হচ্ছে যে আমাদের সচিবালয় স্থানান্তর নিয়ে যে বিষয়টা ছিল, সেটা সেই জায়গাটাতে ঢাকাতে একটা নতুন মানে রূপ এনে দেওয়ার, সচিবালয়ে জাতীয় সংসদ ভবন এবং সচিবালয় এই দুটো নিয়ে যখন পরিকল্পনা করা হয়, তখন ঢাকা ছিল প্রাদেশিক রাজধানী। তারপরে ঢাকা একটা স্বাধীন শহরের রাজধানী হলো, সংসদ ভবন হলো, সচিবালয়টা তখন কনস্ট্রাকশন হলো না। সচিবালয়ের জন্য এই মূল পরিকল্পনাকারী যিনি ছিলেন, ওনার প্রাথমিক নকশা প্রণয়ন করা আছে, কিন্তু কালের বিবর্তনে ওখানে দেখা গেল যে একদিকে মাজার আসলো, আর একদিকে হলো চায়না মচ্চি কনভেনশন হল, যেটা এখন বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স হল হিসাবে বা কনভেনশন হল হিসাবে পরিচিত। সচিবালয়ের মূল জমিটা ছিল, এখন আছে জমিটা 32 একর। জমির পরিমাণ আরেকটু বেশি ছিল, আরেকটু বেশি মানে মিরপুর সরণি থেকে প্রায় রাফলি 5 একর বা 6 একরের মতো জমি ছিল হলো মেট্রোলজির একটা জায়গা। আচ্ছা, ওই মেট্রোলজির জায়গাটাতে মূল সচিবালয় হওয়ার পরে একটা গ্রিন বেল্ট হওয়ার কথা ছিল, যেটা মেইন রাস্তা থেকে একটু ডিস্টেন্সে থাকবে। বিআইসিসি হওয়ার ফলে ওই জায়গাটার সাথে আরেকটু জায়গা চলে গেছে, সচিবালয়ের জায়গাটা একটুখানি সংকুচিত হয়ে আসছে। জায়গাটা আসলে কোথায়, এটা কি সচিবালয়ের জায়গাটা? সচিবালয়ের জায়গাটা হলো এখন যেখানে আপনার মেলা হচ্ছে সেই জায়গাটাই সচিবালয়ের জায়গা। যেখানে কনভেনশন হলটা দেখতেছেন, কনভেনশন হলের অংশ বিশেষ সচিবালয়ের জায়গা। আর রাস্তাটা যে বাঁকা হয়ে গিয়েছে এই প্ল্যানিং কমিশনের পরে, এই বাঁকা রাস্তাটা কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে, এখানেও 5 থেকে 5.5 একর জায়গা সচিবালয়ের জায়গা। এইটা ওই সময় যখন রাস্তা ডেভেলপ করে চলে যায়, লুইকানের মূল মাস্টার প্ল্যানের রাস্তাটা সরাসরি ছিল, কিন্তু পরবর্তীতে রাস্তাটা করার সময় রাস্তাটা গিয়ে এরকম একটু বেঁকে গিয়েছে। তো সচিবালয়ের জায়গাটা একটুখানি সংকুচিত হয়েছে। সচিবালয়ের পরে ছিল একটা উন্মুক্ত উদ্যান। আচ্ছা,
যেখানে এখন একটা মাজার আছে ক্রিসেন্ট লেক এবং উন্মুক্ত উদ্যানের মাঝে, তারপরে ছিল এটা সমাধি আছে, হ্যাঁ, ওই সংসদ জায়গায়। ভবন। জি। তখন এই যে ঢাকার ব্যস্ততা চলে যাবে আরেক দিকে, এবং যানজট, ট্রাফিক সিস্টেম, যানজট না বলে ট্রাফিক সিস্টেম, ট্রাফিক সিস্টেম যেটা, ট্রাফিক সিস্টেমটা তো আসলে ম্যানেজমেন্টের বিষয়, এটা তো আসলে বিস্তৃত আলোচনা। আমরা ঢাকা শহরে সবাই বলে যে রাস্তা কম, আমি বলি যে পরিমাণ রাস্তা আছে সেই রাস্তাও যদি প্রপার ব্যবহার করতে পারতাম ট্রাফিক ম্যানেজমেন্ট অনেকখানি কমে যেত। কারণ রাস্তা যা আছে তার আমরা 40% ব্যবহার করি, 60% করতে পারি না। বর্তমান সচিবালয় যেখানে আছে তার চারদিকে 4টা রাস্তা আছে, আমরা একটা রাস্তা ব্যবহার করি। এখানে সচিবালয়ের সামনে দিয়ে একটা রাস্তা যাচ্ছে, সচিবালয়ের পেছন থেকে একটা রাস্তা বের করা হয়েছে, মিরপুর রোডের 150 ফিট রাস্তা, রোকেয়া শহরের 150 ফিট রাস্তা আছে, এবং পেছন দিক থেকে একটা রাস্তা বের করে এই মিরপুর রোডের সাথে কানেকশন করা হবে। এখানকার সচিবালয়ের জায়গা হলো রাফলি 16-17 একর, আর ওখানকার সচিবালয়ের জায়গা হলো 32 একর। সুতরাং সেই জায়গাতে সেই জায়গাতে সচিবালয় স্থানান্তর হলে পরে যেই পরিমাণ ট্রাফিক লোড চেঞ্জ হবে, এটার একটা হয়তো অ্যানালাইসিস হবে এবং একটা অল্টারনেট হবে। কারণ হলো ওখান থেকে একটা এমআরটি লাইন আসতেছে, এমআরটি লাইন যদি আসে এবং মাটির উপর, মাটি এবং মাটির নিচ 3টা জায়গায় যখন জনগণের যাতায়াত হবে, তখন আমি মনে করি রাস্তার উপরে চাপটা কমে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা আছেন আজকে সময় সংলাপের এই আলোচনার সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।